বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা। বিচিত্র স্টেশনের বিচিত্র সাসপেন্সে আজ আপনাদের জন্য পরিবেশিত হচ্ছে গল্প মায়া। গল্পটি প্রখ্যাত কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পৈতৃক ভিটা গল্প অবলম্বনে। এটিকে নাট্যরূপ দিয়ে পরিবেশন করছে বিচিত্র স্টেশন দল। গল্পটি শোনার এবং বিচিত্র স্টেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু হচ্ছে আজকের গল্প মায়া। মধুমতি নদীর পাড়ে পুরনো দোতলা বাড়ি। সাব্বির নদীর দিকে বারান্দায় বসে একটা বই হাতে পড়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মন বসাতে পারছে না। সুন্দর ছোট্ট একটা নির্জন গ্রাম, সুন্দরবনের গা ঘেঁষে একদম। এটা সাব্বিরের পৈতৃক বাড়ি। সাব্বিরের প্রপিতামহ অর্থাৎ দাদার বাবা এই বাড়িটি বানিয়েছিলেন। তিনি ছিলেন এই এলাকার ধনাঢ্য জোরদার। বেশ অনেক জায়গা জুড়ে বাড়িটি, তবে এখন যত্নের অভাবে বাড়ি ঘিরে থাকা ফুল ফলের বাগান যেন ঘন অরণ্যে পরিণত হয়েছে। অনেক বছর পর সাব্বির বাড়িতে এলো। ছোটবেলায় বাবার সাথে এসছে কয়েকবার, আবার অনেক বছর পরে। কত বছর সাব্বির ঠিক হিসাব করতে পারল না। সাব্বিরের বয়স এখন 34। বিয়ে করেনি, বাল্যকালেই মাকে হারিয়েছে। এরপর লেখাপড়া করেছে বোর্ডিং স্কুলে থেকে। স্কুলের পরে আমেরিকায় চলে গিয়েছিল আরও লেখাপড়া করতে। পড়ার শেষে সেখানেই চাকরি করত। বছর 2 হলো দেশে ফিরেছে, অনেকটা বাধ্য হয়েই, কারণ বাবা আহসান সাহেবের মৃত্যু। সেই থেকে দেশেই আছে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির মধ্যপদস্থ কর্মকর্তা। খুব ব্যস্ত জীবন তার। সাব্বিরের বাবা আহসান সাহেব ছিলেন একজন ব্যারিস্টার, খুব ব্যস্ত ব্যারিস্টার। আর এই গ্রামের বাড়িতে ওনার জন্ম। স্কুল কলেজ শহরেই। এরপর উনি চলে যান বিশ্ববিদ্যালয়ে এবং তারপর ব্যারিস্টারি পড়তে লন্ডনে। ফিরে এসে ঢাকাতেই সেটেল হয়েছিলেন। যতদিন সাব্বিরের দাদা দাদি বেঁচে ছিলেন, এই বাড়ির সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। পরে নানান ব্যস্ততায় সেটাও ক্ষীণ হয়ে যায়। বাল্যবন্ধু এবং প্রতিবেশী আলম সাহেবের মাধ্যমে উনি বাড়ির খোঁজ খবর রাখতেন। এই গ্রামের একপাশে মধুমতি নদী, আর নদীর অন্য পারে সুন্দরবন। একদম প্রান্তিক জায়গা, এখনো বেশ নির্জন, লোকবসতি অনেক কম। বাবা মারা যাওয়ার পর সাব্বির দেশে ফিরলে খবর পেয়ে আলম সাহেব বারবার ফোন করেন সাব্বিরকে। উনি তাগদা দেন এই জায়গা জমির ব্যবস্থা করতে, বাড়ি মেরামত করতে। কিন্তু সাব্বির ব্যস্ত ছিল ঢাকায় নতুন জীবন শুরু করা নিয়ে। শেষে একদিন আলম সাহেব নিজেই হাজির হলেন ঢাকায় এবং নানান কটু কথা শোনালেন সাব্বিরকে। আর সাব্বির অনেকটা বাধ্য হয়ে এলো এই গ্রামের বাড়িতে। বাড়ি পর্যন্ত গাড়ি আসে না, কাজেই সাব্বির গাড়ি আনেনি। বাসে, অটোতে এবং রিক্সায় করে এসেছে। আলম সাহেব দুটো ঘর রেডি করে রেখেছিলেন, যদিও উনি বারবার অনুরোধ করেছিলেন উনার বাড়িতে থাকতে। সাব্বির নির্জনতা পছন্দ করে। তাছাড়া অন্য মানুষের বাসায় থাকার চাইতে একা থাকাটা অনেক ভালো। খাবার ব্যবস্থা অবশ্য আলম সাহেবের বাড়িতেই। সাব্বির দোতলার বারান্দায় বসে নদীর পানিতে শেষ বিকেলের লাল হলুদ আলোর প্রতিফলন দেখছিল। এমন সময় আলম সাহেবের ছোট ছেলে রাকিব এসে হাত দিয়ে বলল, ভাই চা খেতে আসো। সাব্বির হেসে বলল, রাকিব ভাই, এখানে বসেই চা খাই, নদীর দিকে তাকিয়ে দেখতে খুব ভালো লাগছে। রাকিব কিছুটা স্নেহের স্বরে বলে, আচ্ছা আচ্ছা, আমি পাঠিয়ে দিচ্ছি। এর খানিকক্ষণ পরে রাকিব কাজের লোকের সাথে নিয়ে ফিরে আসে, সাথে চা, পিঠা ইত্যাদি। অনেক গল্প হয় তাদের। গল্পে গল্পে রাকিব জানায় সে শহরে বাস করে পরিবার নিয়ে এবং এখন বাচ্চাদের স্কুল ছুটি, তাই সে গ্রামের বাড়িতে এসছে সবাইকে নিয়ে। আজ সন্ধ্যাতেই সে ফেরত যাবে, তবে স্ত্রী এবং বাচ্চারা কিছুদিন থাকবে এখানে।
অনেক স্মৃতি, অনেক আক্ষেপের গল্প করলো সে। সাব্বির খুব একটা কথা বলল না, সে শুধু শুনল। এরপর রাকিব চলে গেল। সাব্বির অন্ধকার বারান্দায় বসে একা। মধুমতি নদীতে তখন তারাভরা আকাশের ছায়া পড়েছে। আর সাব্বির মনে মনে ভাবছে, তার পূর্বপুরুষ এরকম নির্জন জায়গায় বাড়িটা কেন বানালো? এই 2025 সালে জায়গাটা কেমন নির্জন, গা ছমছমে। আর সেই সময় তখন তো এটা সুন্দরবনের ভেতরেই ছিল, বাঘ চড়ে বেড়াতো নিশ্চয়ই। সে মনে মনে হাসছিল এই ভেবে যে এরকম বন জঙ্গল জায়গায় ভরা কেউ বাড়ি করে এরকম জায়গায়। আর সেই বাড়ির ভার এখন তাকেই নিতে হচ্ছে। সে ভাবছে, কি করবে সেই বাড়ি দিয়ে? বেচে দেবে? কি করবে রেখে দিয়ে? আর এই জায়গা কিনবেই বা কে? তবে সে আলম সাহেবের মুখে শুনেছে পদ্মা ব্রিজ হওয়ার পর নাকি এদিকে জমির দাম বেশ বেড়েছে। সাব্বির ভাবলো, আলম সাহেবের সাথে কথা বলতে হবে এসব নিয়ে। খুট করে একটা শব্দ হলো। সাব্বির পেছন ফিরে দেখলো 10-11 বছর বয়সী টুকটুকে ফর্সা সুন্দর একটা মেয়ে উঁকি মারছে ঘরের দরজা দিয়ে বারান্দার দিকে। ঘরের ভেতরে লাইটের আলো, খুব সম্ভবত রাকিবের মেয়ে। এর আগে রাকিবের বালক ছেলে এসেছিল বাগানে ঘুরতে ঘুরতে বিকালের দিকে। সাব্বির বলল, আসো, এখানে আসো, তুমি রাকিব ভাইয়ের মেয়ে, তাই না? এই কি নাম তোমার? শিউলি। সাব্বির ভুরু কুচকে একটু ভাবলো, শিউলি, এরকম নাম আজকালকার বাচ্চাদের হয়? সাথে সাথে আবার ভাবলো, গ্রামের দিকে হয় হয়তো। কি পড়ো তুমি? হ্যাঁ, পড়ি তো। গান জানো? জানি। আর কি জানো? আমি আরো অনেক কিছু জানি। সাব্বির ডেকে বলল, এখানে আসো, বসো। না, আমি যাই, তুমি খেয়ে এসো, রান্না হয়ে গেছে। তোমার খিদে পেয়েছে না? সাব্বির কিছু একটা বলতে গিয়ে পিছনে ফিরল, দেখলো মেয়েটি নেই, চলে গেছে। এরপর সে আলম সাহেবের বাড়িতে খেতে এলো। আলম সাহেব সাব্বিরকে সম্ভাষণ করে বসালেন, বললেন, আসো আসো, আহা, কতদিন পরে তোমাকে পেলাম। তোমার বাবা আর আমি সেই জন্ম থেকে আমরা বন্ধু, কত মজা করতাম। উনি আপন মনে এই সব বলতেই লাগলেন। সাব্বির এর মধ্যে বাড়ি বিক্রি বা রাকিবের মেয়েটার ব্যাপারে কোনো কথাই বলতে পারল না। খাওয়া শেষে সাব্বির চলে এলো। একা নির্জন বাড়িতে তার ভালোই লাগছে। এটা তার পূর্বপুরুষের বাড়ি, প্রপিতামহ, পিতামহ, তারপর তার বাবা। ওনারা যেন অদৃশ্য লোক থেকে এখানেই বিচরণ করছেন। এই বাড়িতেই তার দাদা, তার বাবা ছোটবেলায় খেলে বেরিয়েছেন। তার মা এসেছেন এই বাড়িতে। সে কেমন যেন স্নেহের স্পর্শ অনুভব করতে লাগলো। গভীর রাতে ঘুমের ঘোরে ওনারা এসে যেন অনুযোগ করলেন, কেন কেন তুমি আমাদের এখানে এসে থাকো না? পরদিন সকালে নাস্তা করে শুরু হলো ব্যস্ততা। জমি জমার মাপঝোঁক এসব করতে করতেই বিকেল শেষ। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে সন্ধ্যার অন্ধকারে বারান্দায় বসতেই আবার সেই বাচ্চা মেয়েটি। প্রথমে সাব্বির টের পায়নি, নিঃশব্দে এসে দাঁড়িয়েছে। সাব্বির যখন দেখলো তখন হেসে বলল, এসেছো? মেয়েটি বলে, শোনো, আজকে দেরিতে খেতে যেও কেমন? পোলাও কোরমা হচ্ছে, কিন্তু রান্না হতে সময় লাগবে। তাই? তাহলে তো ভালো, আসো তোমার সাথে গল্প করি। তুমি একা এসেছো কেন? আমি তো একাই। কেন? তুমি বুঝি বিয়ে করনি? হুম, না। শুনো, বয়স হয়েছে কিন্তু,
বিয়ে করো, সংসার হবে, ছেলে মেয়ে হবে, সবাইকে নিয়ে বাড়িতে আসবে, বাড়িতে হইচই হবে, আমার অনেক ভালো লাগবে জানো। এখন দেখছো না কেমন ভুতুড়ে বাড়ি, অন্ধকার, বাইরে জঙ্গল হয়ে গেছে। সাব্বির মেয়েটির এরকম পাকা পাকা কথা শুনে খুব একটা অবাক হয় না, ভাবে আজকালকার বাচ্চা এরকমই তো হয়। সাব্বির বলে, সে তো হবেই, আচ্ছা দেখি কি করা যায়। আসবে, সবাই মিলে আসবে, কিন্তু হইচই হবে, আলো জ্বলবে, এই অন্ধকার বাড়িতে একদম ভালো লাগে না। শুনো, তোমার খিদে পেয়েছে? দেরি হয়ে যাচ্ছে। না, কোথায় দেরি? তোমার তো আগে খাওয়ার অভ্যেস। তুমি জানলে কিভাবে? আমি সব জানি। এই যে তুমি এসেছো, ঘরে আলো জ্বলেছে, খুব ভালো লাগছে, খুব। শুনো, রান্না হয়ে গেছে, তুমি যাও, খেয়ে এসো। এরপর মেয়েটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। আজও আলম সাহেবের কথার তোড়ে সাব্বির বাড়ি বিক্রির কথা বা রাকিবের মেয়েটির কথা বলার সুযোগই পেল না। উনি বারবার বাড়ি মেরামত করার কথা বললেন। বাপদাদার ভিটে এভাবে ফেলে রাখতে হয় না, সেটাও মনে করিয়ে দিলেন বারবার। পরের দিনও কেটে গেল খুব ব্যস্ততায়। জমি জমার মাপজোক আর গ্রামের মানুষ সবাই এসে অনুরোধ করলো সাব্বির যেন বাড়িটা মেরামত করে, পরিবার পরিজন নিয়ে যেন আসে। তবে সুখের কথা এই যে কাজ মোটামুটি শেষ। সাব্বিরকে ফিরতে হবে, ঢাকায় ফিরতে হবে, অফিসে অনেক কাজ। আবার বিকেল গড়িয়ে সন্ধ্যা। আজকে সাব্বির খেতে যাবে না, ওর খুব টায়ার্ড লাগছে। বলা আছে আলম সাহেবের কাজের লোককে দিয়ে খাবার পাঠিয়ে দিবেন। সাব্বির সন্ধ্যার দিকে বারান্দায় বসে ভাবছে, কিছু কাজ তো অসমাপ্তই রয়ে গেল। বাড়ি বিক্রির ব্যাপারে কোনো কথাই বলা হলো না। তবে সে বুঝেছে যে এই সময়ে, এই অবস্থায় বাড়ি বিক্রির কথা বলা যাবে না, উচিত হবে না। ঢাকায় ফিরে ধীরে সুস্থে ফোনে এই বিষয়ে কথা বলবে। ঠিক সেই সময়ে শিউলি মেয়েটি হাজির। সাব্বির ওকে দেখে হাসলো, পকেট থেকে একটা চকলেট বার বের করে দিল ওকে। মেয়েটি চকলেট পেয়ে মনে হলো খুব খুশি হয়েছে, কিন্তু এরপরেই অনুযোগ করে বলল, কালই কি তুমি চলে যাবে? আরো কিছুদিন থাকো না, কি ভালো লাগছে, অন্ধকার বাড়িতে আলো জ্বলছে। কি করব বলো, ঢাকায় তো অনেক কাজ। এই তুমি যাবে আমার সাথে ঢাকায়? মেয়েটি এরপর যেন স্নেহের সুরে বলল, শোনো, এবার তোমার বিয়ে হবে, দেখো, বউ নিয়ে আসবে, কিন্তু আমরা বরণ করে নিব, হই হই হবে, বাড়িতে কত লোক আসবে। সাব্বির এবার খুব অবাক হয়, ভাবে এতটুকু মেয়ে, এমন পাকা পাকা কথা। মেয়েটি বলেই চলল, জানো, এই অন্ধকার বাড়িতে একা একটুও ভালো লাগে না, কথা দাও তোমরা আসবে। এরপর মেয়েটি হঠাৎ গম্ভীর কণ্ঠে বলল, বাড়িটা মেরামত করো জলদি, দেখতে পাচ্ছ না কেমন হয়ে গেছে, বাইরে বাগান, পুরো জঙ্গল হয়ে গেছে। কত শখ করে তোমার দাদি এই বাগান করেছিলেন, এরপর তো সব শেষ হয়ে যাবে। এ সময় আলম চাচার কাজের লোকের পায়ের আওয়াজ পাওয়া গেল। মেয়েটি দ্রুত বলল, আমি এখন যাই। বলেই মেয়েটি যেন অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে সাব্বির নাস্তা খেয়ে বিদায় নিতে গেল আলম সাহেবের বাসায়। সাব্বির বলল, চাচা, রাকিব ভাইয়ের মেয়েটা কই? ওকে একটু বলে যাই, খুব মিষ্টি মেয়ে। আলম সাহেব কিছুটা অবাক হয়ে ভেতরে গেলেন এবং খানিকক্ষণ পরে
7-8 বছরের শ্যামলা একটা বাচ্চা মেয়ের হাত ধরে বের হয়ে এলেন। সাব্বির হেসে বলল, ওর বড় বোন কই? আলম সাহেব আরো অবাক হয়ে বললেন, ওর তো ভাই আছে, বোন তো নাই। সাব্বির খুব সংক্ষেপে ঘটনা খুলে বলল এবং এও বলল মেয়েটির নাম শিউলি। আলম সাহেব অনেকক্ষণ চিন্তা করে বললেন, এরকম দেখতে বা এই নামে কোনো মেয়ে এই বাড়িতে বা এই পাড়ায় নাই। পাশে দাঁড়িয়ে থাকা সবাই ওনাকেই সমর্থন করলেন। হাতে সময় একদম ছিল না, সময় মতো বের হতে না পারলে বাস মিস হবে। সাব্বির ঢাকায় ফিরে আবার ব্যস্ত হয়ে গেল। ব্যস্ততার চাপে মন থেকে প্রায় হারিয়ে গেল গ্রামের বাড়ি এসব। তবুও সাব্বিরের মাঝে মাঝে মনে হতো সেই মেয়েটির কথা। সে ভাবত, আসলে কেমন ছন্নছাড়া জীবন তার। জীবনের একটা বড় অংশ সে কাটিয়ে দিল দেশের বাইরে, আর যখন দেশে ফিরল তখন স্বজন বলে কেউ নেই, শুধু বড় ফুপু ছাড়া। সাব্বিরের বড় ফুপু অর্থাৎ সাব্বিরের বাবার বড় বোন খুব জাদ্রেল মহিলা। উনি খুলনা শহরে বাস করেন। ফুপা মারা গেছেন বছর 4। ছেলে মেয়ে সবাই দেশের বাইরে। ফুপু খুব স্নেহ করেন সাব্বিরকে। সাব্বিরের মা মারা যাওয়ার পর উনি চেয়েছিলেন সাব্বিরকে নিজের কাছে নিয়ে রাখতে, আর ওর বাবা পাঠিয়ে দেন দার্জিলিং এ বোর্ডিং স্কুলে। আর এদিকে জমি বিক্রি নিয়েও ফুপুর সাথে কথা বলা দরকার, কারণ ওই জমিতে ওনার অংশও আছে। সাব্বির ভাবে কোনো এক ছুটিতে যে কথা বলতে হবে। এরই মধ্যে একদিন ফুপুর ফোন। বললেন, সাব্বির বাপ, আগামী শুক্র শনিবার ছুটি আছে, আমার এখানে চলে আয়, খুব মায়া লাগছে রে তোর জন্য। শুক্রবার সকালে রওনা হয়ে সাব্বির দুপুর নাগাদ পৌঁছে গেল ফুপুর বাড়ি। কলিং বেল বাজাতেই দরজা খুলল ছিপছিপে শ্যামলা একটা মেয়ে। সাব্বিরের চোখে প্রশ্ন দেখে মেয়েটি মৃদু হাসল। পিছন থেকে ফুপুকে দেখা গেল। উনি এসে সাব্বিরকে জড়িয়ে ধরলেন, মেয়েটির সাথে পরিচয় করিয়ে দিলেন। বললেন মেয়েটির নাম জুই, উনার কোন এক দুঃসম্পর্কের ননদের মেয়ে, খুলনা ইউনিভার্সিটিতে পড়ায়, ইত্যাদি ইত্যাদি। দুপুরে খাবার টেবিলে কিছু আলাপ হলো। এরপর বিশ্রাম নেবার সময় সাব্বিরের হঠাৎ মনে হলো সেই ছোট্ট মেয়েটির কথা। মেয়েটি বলেছিল, এবার তোমার বিয়ে হবে দেখো। ধুর, কি ভাবছে এসব? বিকেলে চা খেতে খেতে ফুপু রহস্য করে বললেন, হ্যাঁ রে সাব্বির, জুইকে কেমন দেখলি রে বাবা? খুব ভালো মেয়ে, খুব। ব্যাপারটা বুঝতে পেরে সাব্বির মুখে একটা স্মিত হাসি ঝুলিয়ে রাখলো, কোনো কিছু বলল না। ফুপু ওনার ঘর থেকে একটা পুরনো অ্যালবাম এনে দিয়ে বললেন, এটা দেখ, কত পুরনো ছবি আছে এখানে। সাব্বির অ্যালবামের পাতা উল্টাতে লাগলো। বাবার ছোটবেলার ছবি, দাদা দাদির ছবি, নানান পুরনো ছবি। এরপর একটা ছবির দিকে তাকিয়ে ওর চোখ স্থির হয়ে গেল। একটা মেয়ে, ফুটফুটে মিষ্টি চেহারা, 10-11 বছর বয়স, হুবহু সেই মেয়েটির মতো দেখতে, শিউলি। সাব্বির ফুপুকে ছবি দেখিয়ে বলল, ইনি কে? মুহূর্তে ফুপুর চেহারায় বেদনার্ত উদাসীনতা ভর করল। আর্দ্র কণ্ঠে ফুপু বললেন, এ তোর ছোট ফুপুরে, আমাদের ছোট বোন, মাত্র 12 বছর বয়সে আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আমি আমি দেখেছি কখনো? পাগল নাকি রে তুই? তোর মা বিয়ে হবার অনেক আগেই ও চলে গেছে। খুব মিষ্টি মেয়ে ছিল রে, খুব সুন্দর গান গাইতো জানিস। ফুপু, কি নাম ছিল ওনার? শিউলি। ফুপু উত্তর দেয়। সাব্বির নিজে নিজেই বিস্মিত হয়। শিউলি, সেই মেয়েটি।
পৈতৃক বাড়ির সেই মেয়েটি, তার ছোট ফুপু। মনের ভেতরে অদ্ভুত মায়াময় আর্দ্র ভাব জেগে ওঠে। সাব্বির সিদ্ধান্ত নেয় এই বাড়ি সে বিক্রি করবে না, মেরামত করবে আর সংসার করবে। লোক থাকবে বাড়িতে, প্রতি সন্ধ্যায় আলো জ্বলবে, ওরা সবাই মিলে যাবে, অনেক হইচই হবে, অনেক হইচই হবে। বিচিত্র স্টেশন চ্যানেলের বিচিত্র সাসপেন্সে আজ আপনারা শুনলেন গল্প মায়া। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে আমাদের জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বিচিত্র সাসপেন্স, পুরোটাই উত্তেজনা।